ওকে, সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে প্রিভিয়াস লেকচারে পুষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, পুষ্টিক নালী এবং পুষ্টিক গ্রন্থি নিয়ে। আজকে আমরা আমাদের এই লেকচারে প্রথমে যে পুষ্টিক গ্রন্থিগুলো আছে, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়, এই জিনিসগুলোকে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের যেই প্রিভিয়াস লেকচারে আমরা বলেছি খাদ্যের পরিপাকের জন্য মুখ গহ্বরে খাদ্যের পরিপাক, পাকস্থলীতে খাদ্যের পরিপাক, ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক, বৃহদান্ত্রে খাদ্যের পরিপাক, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিকভাবে আমরা আমাদের লেকচারটাকে ঠিক এইভাবেই সাজিয়েছি। ওকে, সো লেটস স্টার্ট দ্য লেকচার 2। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব পুষ্টিক গ্রন্থি নিয়ে। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম এই সম্পর্কিত বিস্তারিত। আজকে লেকচারটা আমরা মূলত এই অধ্যায়টি আমরা মূলত যে সিরিয়ালই পড়ব, সেই সিরিয়ালটি হচ্ছে যে আমরা লালা গ্রন্থি সম্পর্কে আগে জানব, গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে জানব, আন্তরিক গ্রন্থি সম্পর্কে জানব, যকৃৎ সম্পর্কে জানব, অগ্নাশয় সম্পর্কে জানব। তোমাদের বইয়ের মধ্যে এক জায়গায় লালা গ্রন্থি দেওয়া আছে, মাঝখানে কিছুক্ষণ অন্য কথা লেখা, তারপর আবার গ্যাস্ট্রিক গ্রন্থি দেওয়া, মাঝখানে আবার কিছুক্ষণ অন্য টপিকস লেখা, তারপর আন্তরিক গ্রন্থি দেওয়া। তো এইভাবে পড়তে গেলে এই জিনিসটা বোঝা একটু কঠিন হয়ে যায়। আমরা এই জন্য বইয়ের বিভিন্ন জায়গায় এগুলো আছে, এই অধ্যায়ের মধ্যেই হয়তোবা এক পেজ আগে এক পেজ পরে আমরা সেই জিনিসগুলোকে আগে এইভাবে সাজিয়ে শিখব। শেখার পরে আমাদের পুরো অধ্যায়টা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলছি যে এই অধ্যায়টার প্রত্যেকটা কথা নোট করবা, প্রত্যেকটা কথা। মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষার জন্য এই অধ্যায়ের আমার লেকচারের প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র এই লেকচারটাই তোমাদের ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি, শুধুমাত্র এই লেকচারটাই। আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করবো পুষ্টিক গ্রন্থি নিয়ে। তো আমরা গতকালকে লেকচারে জেনেছিলাম পুষ্টিক গ্রন্থিগুলোর মধ্যে আছে কি কি। লালা গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, আন্তরিক গ্রন্থি আছে, যকৃৎ আছে, অগ্নাশয় আছে। প্রথমে আছে লালা গ্রন্থি। এই যে সবগুলো শব্দ দেখো, এই সবগুলো শব্দের সাথে একটা শব্দ কমন শব্দ, সেটা হচ্ছে গ্রন্থি। গ্রন্থি 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 গ্রন্থি। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে গ্রন্থি কাকে বলে। আমরা আগে শিখব গ্রন্থি কাকে বলে। আমরা যখন গ্রন্থিটা শিখবো লেকচারটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, লেট মি টেল হোয়াট ইজ গ্রন্থি। আমরা গ্রন্থি লেকচারটা এখানে শুরু করলাম। গ্রন্থি, গ্রন্থির ইংরেজি নাম কি? গ্ল্যান্ড। ইয়েস, ইউ আর সো স্মার্ট স্টুডেন্ট অ্যান্ড থ্যাংকস ফর ইউর রেসপন্স। গ্ল্যান্ড। এখন এই গ্ল্যান্ড দুই প্রকার হয়। দেখো গ্ল্যান্ডগুলো কেমন হয়। গ্ল্যান্ডগুলো হয় মূলত আমাদের শরীরে অনেক কোষ আছে, অনেক সেল আছে, কিন্তু কিছু কিছু কোষ থাকে, ধরো এটা হচ্ছে কিছু কোষের সমষ্টি একটা অংশ। কিছু কোষ থাকে যারা রস নিঃসরণ করতে পারে, রস তৈরি করতে পারে। শরীরের যে কোষগুলো রস তৈরি করতে পারবে আমরা সেই কোষগুলোকে বলবো গ্রন্থি বা গ্ল্যান্ড। আমি যদি বলি যে এই যে আমি একটা চিত্র আঁকলাম, এই চিত্রটা একটা গ্রন্থি বা গ্ল্যান্ড, তাহলে আমার এই কথা পক্ষে যুক্তি হবে যে এই গ্রন্থি বা গ্ল্যান্ড এক ধরনের রস তৈরি করতে পারে। তাহলে এই গ্রন্থি বা গ্ল্যান্ড রস তৈরি করছে। আমি আরেকটা গ্রন্থি বা গ্ল্যান্ড আঁকতে চাচ্ছি, ঠিক তার পাশে রেড কালারে। এই যে আমি যদি বলি যে এটা গ্রন্থি বা গ্ল্যান্ড, আমার এই কথার সত্য প্রমাণিত হবে যখনই সে কোনো রস তৈরি করতে পারবে। ওকে, আমি বললাম গ্রন্থি বা গ্ল্যান্ড এবং সেও কিছু রস তৈরি করছে। কিন্তু এই দুইটা গ্রন্থির মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। সে পার্থক্য হচ্ছে সৃষ্টিকর্তা যখন
এই গ্রন্থিটাকে তৈরি করেছেন, তিনি এই গ্রন্থি থেকে একটা ছোট্ট নালী সৃষ্টি করেছে, একটা ছোট নালী সৃষ্টি করেছেন। এই যে নালীটা, এই, এবং এই গ্রন্থির মধ্যে রস উৎপন্ন হয়ে, এই গ্রন্থির মধ্যে রসগুলো তৈরি হয়ে গ্রন্থি থেকে বাইরে এসে, গ্রন্থি থেকে, ইয়েস প্লিজ টেল মি, বাইরে এসে একটা নালীর মাধ্যমে উন্মুক্ত হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের গ্রন্থি। এবং সৃষ্টিকর্তা এই যে আরেকটা গ্রন্থি সৃষ্টি করেছেন, এই গ্রন্থিটি একটু ভিন্নভাবে সৃষ্টি করেছেন। তিনি এই গ্রন্থির জন্য কোনো নালী সৃষ্টি করেননি, না করে আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোকে এই গ্রন্থির চারদিকে এইভাবে পেঁচায় দিয়েছেন। দেখো, এই যে রক্তনালী, এই গ্রন্থির চারদিকে একদম মিশিয়ে দিয়েছেন। আর রক্তনালী কোথায় যায়? রক্ত কোথায় যায়? সারা দেহে প্রবাহিত হয়, তাই না? তাহলে ধরো এই রক্তনালীটা গিয়ে একটা বড় রক্তনালীর সাথে মিলে গেল, এবং এই বড় রক্তনালী আস্তে আস্তে সারা দেহে চলে গেল। মানুষের সমগ্র দেহে তার বিচরণ নদীর মতো সে ঘুরে বেড়াচ্ছে। এই যে গ্রন্থিটা, এই গ্রন্থি তার নিজস্ব একটা নালী আছে, এবং নালীর মাধ্যমে তার রসটা গ্রন্থি থেকে বাইরে এসে, আবারও বলছি, একটা নালী আছে, নালীর মাধ্যমে তার উৎপন্ন যে রস, সে রসটা গ্রন্থি থেকে বাইরে এসে বের হচ্ছে, ক্ষরণ হচ্ছে গ্রন্থি থেকে বাইরে এসে। আর এই যে গ্রন্থি, এই গ্রন্থির মধ্যে কোনো নালী নাই, এবং এই গ্রন্থির রসটা গ্রন্থির ভিতর থেকেই শুধুমাত্র রক্তের মধ্যে প্রবেশ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে গ্রন্থি, তার ক্ষরণ কোথায় ক্ষরিত হচ্ছে? প্লিজ টেল মি। গ্রন্থি থেকে বাহিরে। এই জন্য এই ধরনের গ্রন্থির নাম হচ্ছে খরা গ্রন্থি। ক্লিয়ার? নাও প্লিজ টেল মি। আচ্ছা, আমি আগে এটা শেষ করি। আর এই যে গ্রন্থি, এই গ্রন্থির ক্ষরণ কিন্তু গ্রন্থি থেকে বাইরে আসেনি, গ্রন্থির ভিতরেই আছে। শুধু ভিতর থেকে তার ভিতরে থাকা যে রক্তনালী তার মধ্যে প্রবেশ করছে, ভিতরে আছে। এই জন্য এই ধরনের গ্রন্থির নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমরা যদি এখানে একটু মনোযোগ দিই, আমরা গ্রন্থিকে কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই দুইটা গ্রন্থির মধ্যে নিজস্ব নালী আছে কোন গ্রন্থির? ওকে, বহিঃক্ষরা গ্রন্থির যদি নিজস্ব নালী থাকে, তাহলে আমরা বলতে পারি সে হচ্ছে স্বনাল গ্রন্থি। স্ব মানে কি? নিজস্ব আছে, স্বনাল গ্রন্থি। এবং এই যে তার গ্রন্থি আছে কি, তার নালী আছে কোনো, সো তার নাম হচ্ছে অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির এটা একটা বেসিক পার্থক্য। আমরা একটাকে বলছি স্বনাল গ্রন্থি, আর একটাকে বলছি অনাল গ্রন্থি। হেই, প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন হিয়ার, সো মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুটা গ্রন্থির মাধ্যমে, নলের মাধ্যমে বাইরে আসে কোনটা? বহিঃক্ষরা গ্রন্থি। আর রক্তের মাধ্যমে প্রবাহিত হয় কোনটা? অন্তঃক্ষরা গ্রন্থি। এই যে পরেরটা, নলের মাধ্যমে প্রবাহিত হয় বহিঃক্ষরা গ্রন্থি এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এই যে বেসিকটুকু আমি তোমাদেরকে বলছি, এই বেসিকটা তোমাদের সব জায়গায় লাগবে। যখনই তোমরা তোমাদের বইয়ে কোথাও গ্রন্থি পড়বা, যেমন ধরো পড়ছো লালা গ্রন্থি, পড়ছো গ্যাস্ট্রিক গ্রন্থি, পড়ছো আন্ত্রিক গ্রন্থি, পড়ছো যকৃৎ গ্রন্থি, যখন এই গ্রন্থি শব্দটা আসবে ঠিক তখনই টস করে চুপ। কোন ধরনের গ্রন্থি তাহলে এটা? হয় বহিঃক্ষরা গ্রন্থি, নতুবা অন্তঃক্ষরা গ্রন্থি। প্লিজ। ওকে, আমাকে সে প্রশ্ন করেছে যে ভাইয়া বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি এগুলোর অন্তর্ভুক্ত কোনটা গ্রন্থি? ওকে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমার এই প্রশ্নের অ্যান্সার
এক সেকেন্ডে দেবো না, একদম বিস্তারিত আলোচনা করব। যখনই আমি যে গ্রন্থিতে আলোচনা করব তখন তুমি নিজে আমাকে বলবা গ্রন্থির স্ট্রাকচার দেখে, গ্রন্থিটা দেখে, হ্যাঁ ভাই এটা বহিঃখরা গ্রন্থি নাকি অন্তঃখরা গ্রন্থি, তুমি আমাকে বলে দিবা। ওকে, এখন দেখো আরেকটা প্রশ্ন, আমাকে কে বলতে পারবা যে এই দুইটা গ্রন্থির মধ্য থেকে কোন গ্রন্থির ক্ষরণ বা কোন গ্রন্থির রস গ্রন্থির নিকটবর্তী জায়গায় কাজ করে, আর কোন গ্রন্থি গ্রন্থি থেকে অনেক দূরে গিয়ে কাজ করে? নিকটবর্তী কোনটা? কেন বললাম অন্তঃখরা? ওকে ওকে, সে আমাকে বলল যে ভাইয়া অন্তঃখরা গ্রন্থির খুব নিকটবর্তী জায়গায় গিয়ে কাজ করে। অন্তঃখরা গ্রন্থির যে রস সেটা গ্রন্থির খুব নিকটবর্তী জায়গায় গিয়ে কাজ করে, সে আমাকে এই কথা বলল। তার এই কথাটা হচ্ছে ভুল। আমরা তার এই তথ্যকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর সঠিক তথ্য হচ্ছে, দেখো এখানে যখন এই রসটা রক্তের মধ্যে প্রবেশ করবে, রক্ত কি স্থির থাকে নাকি চলমান? রক্ত স্থির না চলমান? যখনই রক্ত চলমান, এই রসটা কি এখানে থাকবে না, সরাসরি সারা দেহে ছড়া যাবে, সারা দেহে ছড়া যাচ্ছে। গ্রন্থির কাছাকাছি জায়গায় কাজ করছে নাকি সারা দেহে অনেক দূরে দূরে জায়গায় কাজ করছে? দূরে দূরে জায়গায় কাজ করছে। অ্যান্ড ইন দিস কেস বহিঃখরা গ্রন্থি, তার নলের মাধ্যমে গ্রন্থি এখানে আসছে ক্ষরণটা, এখান থেকে যাওয়ার তো আর তার জায়গা নাই, তাকে এখানেই থাকতে হবে, গ্রন্থির নিকটবর্তী একটা জায়গাতে কাজ করছে। এই জন্য বহিঃখরা গ্রন্থির কাজ হচ্ছে গ্রন্থির ক্ষরণ নিকটবর্তী গিয়ে কাজ করে, এবং অন্তঃখরা গ্রন্থির ক্ষরণ দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করে। And the last character you must know, you should know, the must character, important character, you should know. What is this? বহিঃখরা গ্রন্থি, এটা মনে রাখতেই হবে। এটা যদি কেউ ভুলে যাও, তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অন্যায় করা হবে না। এইটা ভোলা যাবে না কোনো অবস্থাতেই। বহিঃখরা গ্রন্থি সবসময় তৈরি করবে এনজাইম, আর অন্তঃখরা গ্রন্থি সবসময় তৈরি করবে হরমোন। এখন আমি একটা গ্রন্থি আঁকবো, তোমরা আমাকে বলবা গ্রন্থিটা কোন ধরনের গ্রন্থি। ধরো এটা হচ্ছে একটা গ্রন্থি, আমরা এই গ্রন্থি নিয়ে পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা গ্রন্থি, যাই হোক তোমার নাম বলার দরকার নেই, তুমি আমাকে বলবা বহিঃখরা গ্রন্থি নাকি অন্তঃখরা গ্রন্থি। এখন বলবো না, যখন আমি তোমাকে বলবো যে এটা কোন ধরনের গ্রন্থি, তখন তুমি আমাকে বলবা যে এটা বহিঃখরা গ্রন্থি নাকি অন্তঃখরা গ্রন্থি। এই এখনই বলবো না, একে শেষ করি তারপর। ওকে বলো, এই যে আমি গ্রন্থিটা আঁকলাম, এটা কোন ধরনের গ্রন্থি? কেন বললো অন্তঃখরা? সে বললো অন্তঃখরা। ইয়েস, এই অংশটুকু হচ্ছে বহিঃখরা, এই অংশটুকু হচ্ছে অন্তঃখরা। সুতরাং এই গ্রন্থির নাম হচ্ছে পাঁচমিশালী। পাঁচমিশালী মিন মিশ্র গ্রন্থি। দিস কল্ড প্লিজ মিশ্র গ্রন্থি। সুতরাং গ্রন্থি কত প্রকার? 3 প্রকার। কি কি? বহিঃখরা গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। যদি আমি কখনো বলি যে একটা গ্রন্থি থেকে এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, গ্রন্থিটা কোন ধরনের গ্রন্থি? ইয়েস, মিশ্র গ্রন্থি। যদি আমি কখনো বলি যে একটা গ্রন্থি থেকে শুধুমাত্র এনজাইম তৈরি হয়, কোন ধরনের গ্রন্থি? বহিঃখরা গ্রন্থি। যদি বলি যে আমি একটা গ্রন্থির একটা অংশ থেকে নল আছে আর একটা অংশতে নল নাই, কোন ধরনের গ্রন্থি? মিশ্র গ্রন্থি। ওকে, এই হচ্ছে আমাদের এই অংশটুকুর মেন বেসিক গ্রন্থি নিয়ে। আজকে আমরা আলোচনা করব মূলত লালা গ্রন্থি নিয়ে। তাহলে আমরা লালা গ্রন্থি নিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা লালা গ্রন্থিকে এইখানে নিয়ে চলে আসলাম। এখানে আমরা লালা গ্রন্থি নিয়ে আলোচনা করবো আজকে। আমি তোমাদেরকে বলছি লালা গ্রন্থি এনজাইম তৈরি করে, জাস্ট অনলি এনজাইম। কোন ধরনের গ্রন্থি তাহলে? বহিঃখরা গ্রন্থি। লালা গ্রন্থি যেহেতু বললাম শুধুমাত্র এনজাইম তৈরি করে, এটা বহিঃখরা গ্রন্থি, সেহেতু এই লালা গ্রন্থির মধ্যে নল থাকবে কি থাকবে না? 100% নল থাকবে, 100% নল থাকবে। চলো আমরা লালা গ্রন্থিগুলো আলোচনা করি। লালা গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের কয়েকটি শব্দ শিখাতে চাই, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ শিখাতে চাই।
একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে সাব, SUB, সাব। এটা একটা শব্দ। এই সাব শব্দের মানে হচ্ছে নিচে। নিচে সাব শব্দের একটা মিনিং হচ্ছে নিচে, এবং সাব শব্দের আরেকটা মিনিং হচ্ছে ছোট। ওকে, লেট মি এক্সপ্লেন। হেই, সাব শব্দের মানে হচ্ছে নিচে এবং ছোট। তোমরা কখনো সাবমেরিন নাম শুনেছ? সাবমেরিন নাম শুনেছিস? সাবমেরিন পানির উপর দিয়ে চলে না পানির নিচ দিয়ে চলে? ওকে, সাব মানে হচ্ছে নিচে, মেরিন মানে হচ্ছে জাহাজ। সাব মানে হচ্ছে নিচে, আর মেরিন মানে হচ্ছে জাহাজ। সাবমেরিন মানে হচ্ছে যে জাহাজ পানির নিচ দিয়ে চলে। সামারসেবল পাম্প নাম শুনছ? ওকে, আর একটু সহজ করে দিই। সাব শব্দের একটা মানে কি? নিচে। এবং সাব শব্দের আরেকটা মানে কি? কোথাও সাব শব্দ দিয়ে নিচে বোঝায়, আর কোথাও ছোট বোঝায়। যেমন কন্টিনেন্ট শব্দের মানে কি? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টিনেন্ট? মহাদেশ। সাবকন্টিনেন্ট শব্দের মানে কি? উপমহাদেশ। মহাদেশ বড় আর উপমহাদেশ ছোট। সাব হচ্ছে এমন একটা প্রিফিক্স শব্দ যেটা আমরা সাধারণত দুই ধরনের কাজে ব্যবহার করি। একটা হচ্ছে কোনো কিছু নিচে আছে কিনা সেটাকে বোঝানোর জন্য, এবং কোনো কিছুর থেকে ছোট কিনা সেটা বোঝানোর জন্য, যেমন সাবমেরিন এবং সাবকন্টিনেন্ট। তোমরা নিশ্চয়ই ম্যান্ডিবল চিনো? ম্যান্ডিবল একটা অস্থি, হাড়। আমাদের যেই এই যে অস্থিটা বা হাড়টা, এটার নাম ম্যান্ডিবল। দিস ইজ কল্ড ম্যান্ডিবল। ওকে, আমি এটা আঁকতে যাচ্ছি। এই হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের মধ্যে নিশ্চয়ই দাঁত থাকে। এই হচ্ছে সেই দাঁতগুলো। কিরে, ঘুম পাচ্ছে? ঘুম পায় না কেন এখনো? হ্যাঁ, লেকচার 15-20 মিনিট হয়ে গেছে, এখনো ঘুম না পেলে এটা কিসের লেকচার? ইউ হ্যাভ টু স্লিপ ইন দ্য লেকচার। ওকে, এটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের নিচে এইখানে একটা গ্রন্থি আছে। ইয়েস, ম্যান্ডিবলের নিচে এইখানে একটা গ্রন্থি আছে। ম্যান্ডিবলের নিচে ঠিক এইখানে একটা গ্রন্থি আছে। নাও তোমরা আমাকে বলো এই গ্রন্থিটার নাম কি হবে? সাব মানে কি? নিচে। কার নিচে আছে? ম্যান্ডিবলের নিচে আছে। এই গ্রন্থিটার নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। সংখ্যা কয়টা? 2টা। এই গ্রন্থির কাজ হচ্ছে লালা তৈরি করা। এই জন্য এই গ্রন্থির নাম কি? লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি একটার নাম কি পাইলাম আমরা? সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। অবস্থান কোথায়? ম্যান্ডিবলের নিচে। অবস্থান হচ্ছে ম্যান্ডিবলের নিচে। সংখ্যা কয়টা? 2টা। কোন ধরনের গ্রন্থি? লালা গ্রন্থি। বহিঃখরা গ্রন্থি নাকি অন্তঃখরা গ্রন্থি? বহিঃখরা গ্রন্থি। যেহেতু বহিঃখরা গ্রন্থি, এই নলটা, এই মনোযোগ দাও, বহিঃখরা গ্রন্থি, এখান থেকে কি সৃষ্টি হবে? নল। এবং এই যে মুখের মধ্যে এসে সে তার রস নিঃসরণ করছে। ক্লিয়ার? টাং শব্দের মানে কি? টাং, জিহ্বা। তোমাদেরকে আজকে আমি আরেকটা শব্দের সাথে পরিচয় করে দেবো জিহ্বার। নাম হচ্ছে লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল শব্দের মানে হচ্ছে জিহ্বা। ইয়েস, লিঙ্গুয়াল শব্দ মানে কি? লিঙ্গুয়াল শব্দ মানে কি? জিহ্বা। এটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার নিচে এইখানে একটা গ্রন্থি আছে। জিহ্বার নিচে এই গ্রন্থির নাম কি হবে? প্লিজ টেল মি। সাবলিঙ্গুয়াল। ইয়েস, সাবলিঙ্গুয়াল। এবং এই যে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এখান থেকে একটা নল বের হয়ে যাবে।
এবং সেই নল তৈরি করবে লালা। যেহেতু লালা তৈরি করছে সেহেতু সে হচ্ছে একটা লালা গ্রন্থি। তাহলে আমাদের লালা গ্রন্থি, আরেকটা লালা গ্রন্থির নাম কি? সাবলিঙ্গুয়াল। তোমরা কত সুন্দর পারো, বাহ। সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল মানে কিসের নিচে? জিহ্বার নিচে। সংখ্যা কয়টা? ও ভাই, জিহ্বার দুই পাশে, মুখের অংশ দুইটা, একটা এই পাশ একটা এই পাশ, সুতরাং সব কিছু দুইটা করে থাকবে। কান দুইটা, চোখ দুইটা, নাকের দুটো অংশ, মুখেরও দুটো অংশ, সব কিছু দুইটা করে থাকবে। তো সাবলিঙ্গুয়াল গ্রন্থির সংখ্যা কয়টা? দুইটা। কি ধরনের গ্রন্থি? বহিঃখরা গ্রন্থি নাকি অন্ধকারা গ্রন্থি? বহিঃখরা গ্রন্থি। এখন আমি তোমাদেরকে আরেকটা শব্দ শিখাবো, নাম হচ্ছে প্যারোটিড। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারোটিড? Do you know what is the meaning of parotid? Okay, let me tell what is parotid before you tell me very new thing. Parotid শব্দের মানে হচ্ছে আমাদের এই যে কান, ঠিক কান বরাবর যে অঞ্চলটা দেখা যায়, এইটা কানের ঠিক এই পাশটা থেকে যে অঞ্চলটা, যে এলাকাটা, নিচে না নিচে না নিচে না, আমি আবারও বলছি নিচে না, কানের এই পাশাপাশি বরাবর যে অঞ্চলটা, নিচে না নিচে না, এই এখান থেকে যে বরাবর এইখান থেকে শুরু করে এই যে অঞ্চলটা, নিচে না নিচে না কিন্তু এই পাশটা, হ্যাঁ, এই অঞ্চলটাকে আমরা আদর করে ভালোবেসে বলি প্যারোটিড। প্যারোটিড অঞ্চল, এই অঞ্চলটাকে, কানের নিচে নয়, আমি আবারও বলছি কানের নিচে নয়। শোনো এখন তাহলে, এই যে কান, কানের নিচে নয়, ঠিক এই জায়গাগুলোতে কান বরাবর এইখান থেকে একটা গ্রন্থি আছে, দেখো এই যে, নাও টেল মি, এই গ্রন্থিটার নাম কি? সাব প্যারোটিড নাকি শুধু প্যারোটিড? ইয়েস, শুধু প্যারোটিড। সে কিন্তু প্যারোটিড অঞ্চলের নিচে না, প্যারোটিড অঞ্চলের মধ্যে আছে। দ্যাটস দ্য রিজন আরেকটা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। সংখ্যা কয়টা? অবস্থান কোথায় এটার? প্যারোটিড অঞ্চলে বা কানের পাশে, প্যারোটিড অঞ্চলে। সংখ্যা কয়টা? দুইটা। তাহলে টোটাল লালা গ্রন্থির সংখ্যা কয়টা? 6টা। টোটাল লালা গ্রন্থির সংখ্যা কয়টা? 6টা। কয় জোড়া? 3 জোড়া। সো মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, লালা গ্রন্থির সংখ্যা কয়টা? লালা গ্রন্থির সংখ্যা কয়টা? 6টা। কয় জোড়া? 3 জোড়া। এখন দেখো, এই যে চার্টটা আমি লিখেছি, এই চার্ট থেকে কি প্রশ্ন আসতে পারে? এই চার্ট থেকে একটা প্রশ্ন হতে পারে, নিচের কোনটি লালা গ্রন্থির নয়? নিচের কোনটি লালা গ্রন্থি নয়? অপশন ক সাবমেন্ডিবুলার, অপশন খ সাবলিঙ্গুয়াল, অপশন গ সাব প্যারোটিড, অপশন ঘ প্যারোটিড। সাব প্যারোটিড। নিচের কোন লালা গ্রন্থির অবস্থানটা ম্যান্ডিবুলের নিচে? অপশন ক সাবলিঙ্গুয়াল, অপশন খ ম্যান্ডিবুলার, অপশন গ সাব প্যারোটিড, অপশন ঘ সাব ম্যান্ডিবুলার। সাব ম্যান্ডিবুলার। এবং এই যে আমরা লালা গ্রন্থিগুলো দেখেছি, এই লালা গ্রন্থিগুলোর মধ্যে সবচাইতে বড় লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। সে হচ্ছে সবচাইতে বড়, বিগ বিগ বিগ, সবচাইতে বড়। এই যে গ্রন্থিগুলো আমি তোমাদের নাম শিখালাম, চলো আমরা এই চিত্রটাকে, আমরা তো কষ্ট করে একটা ছবি এঁকেছি, এটার মধ্যে একটু হাত না দিলে মান সম্মান থাকে না। চলো মান সম্মান রক্ষার্থে আমরা একটু হাত দিই। এই ছবিটা হচ্ছে আমার এক পাশের, এই পাশের ছবি। এই দেখো, মিলাও, এই দেখো, দেখছ? ওকে, আচ্ছা। কান, কান এই বরাবর গ্রন্থির নাম কি? প্যারোটিড গ্রন্থি। আমি একটু আসি, একটু সামনে থেকে আসি যদিও, যাই হোক, এই অঞ্চলটা হচ্ছে প্যারোটিড অঞ্চল। হ্যাঁ, আমি অ্যাড করছি। কেন, তোমার কাছে কি মনে হয় না যে আমি আর্টে আমার অবস্থা খুবই খারাপ? হ্যাঁ, তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমার অঙ্কন শিল্প খুব খারাপ?
ওফ, তোমাদের অপমানের যন্ত্রণা আমি খুব সুন্দর করে আটকানো শিখছি। আচ্ছা, এই যে গ্রন্থি কোথায় আসবে? খাবার কোথায় আছে? মুখে। এই যে মুখ, সুতরাং এই গ্রন্থি থেকে একটা নল সৃষ্টি হবে, আসবে কোথায়? মুখে। আর এখান থেকে রস বের হয়ে মুখে চলে আসবে, আর মুখে যে খাবার থাকবে সে খাবার পরিপাকে সহায়তা করবে। এই যে অস্থিটা হাড় দেখতে পাচ্ছ, এই যে নাম কি? ম্যান্ডিবল। তার নিচে এই যে গ্রন্থিটা সাব ম্যান্ডিবুলার, এখানে থাকবে না, নল যাবে, এই যে নল গেছে। ক্লিয়ার? অ্যান্ড নাও দিস ইজ হচ্ছে জিব্বাটা আঁকতে গেলে তো ঝাপানাটা হয়ে যাবে। ওকে, জিব্বা। ও সরি, এটা আমার ছবি না, আমি অ্যাকচুয়ালি সরি। জিব্বার নিচে একটা গ্রন্থি আছে, এই যে গ্রন্থিটার নাম কি? প্লিজ টেল মি। সাব লিঙ্গুয়াল। আর এখান থেকে একটা নল বের হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে আরও কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো একটু আমরা লিখে ফেলবো। ওকে, পজ দ্য ভিডিও। ওকে, আমরা ইতিমধ্যে লালা গ্রন্থির অবস্থান, তাদের নাম সব কিছু জেনেছি। এখন আমরা এডমিশন টেস্টের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিছু তথ্যবহুল জিনিস থাকে, যে জিনিসগুলো এখন আমরা জানবো। তার মধ্যে একটা হচ্ছে লালা কত মিলিলিটার দৈনিক ক্ষরিত হয়? 1200 থেকে 1500 ml, মানে 1.2 থেকে 1.5 লিটার, তাই না? 1.2 থেকে 1.5 লিটার। লালার পিএইচ কত? 6.2 থেকে 7.5, এই 7.4 সরি। এই দুটো তথ্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। এখন আমরা জানবো লালার উপাদান, অর্থাৎ যে লালাটা আসে, এই লালার মধ্যে কি কি পাওয়া যায়। এই ঘুমেও না, দেখো লালার মধ্যে কি কি পাওয়া যায়। এখান থেকে লালা আসলো, আমরা এখান থেকে লালাটা বের করে এখানে নিয়ে আসলাম একটা ছোট্ট টেস্ট টিউবের মধ্যে, ছোট্ট একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবটা হচ্ছে 100 ml। আমরা এই 100 ml লালার মধ্যে, রসের মধ্যে কি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই তথ্যগুলো আমরা এখানে লিখে ফেলব, গুরুত্বপূর্ণ। তার আগে আমি এইখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বোঝানোর আগে এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এই অধ্যায়টা যদি কেউ বুঝতে চায়, পরিপক্ক শোষণ, তাকে এই অংশটুকু অবশ্যই বুঝতে হবে আগে, সেটা নিয়ে আলোচনা করব, তাহলে বাকিটুকু বোঝা সহজ হবে। সেটা কি? পরিপাক কাকে বলে? আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম পরিপাক কাকে বলে। আমরা বলেছি কোনো একটা বস্তুকে পরিপাক শব্দের মানে কি? সহজ বাংলাতে কোনো একটা বস্তুকে ভেঙে ফেলা। কতক্ষণ ভাঙা বা কতটুকু ভাঙা? যতটুকু ভাঙা যায়, অর্থাৎ ওই বস্তুটাকে ভাঙতে 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 যত ছোট করা যায়, তারপরে আর ছোট করা যাচ্ছে না, যে পদ্ধতির মাধ্যমে আমরা সে বস্তুটাকে ভেঙে ছোট করছি, সে পদ্ধতির নাম হচ্ছে পরিপাক। আমাদের এই যে লালা গ্রন্থি বা আমাদের যত গ্রন্থি আছে, সমস্ত গ্রন্থির একটা প্রধান উপাদান হচ্ছে পরিপাককারী এনজাইম। মানে কি তাহলে? সে এনজাইমগুলা পরিপাক করবে। পরিপাক মানে কি? ভাঙবে। তার মানে ওই এনজাইমগুলা বস্তুগুলাকে ভাঙবে বা কেটে ফেলবে। ক্লিয়ার? কি বস্তুকে কাটবে? কোন বস্তুকে কাটবে? যে বস্তুগুলো আমরা সাধারণত খাই বা খেয়ে থাকি। আমরা সাধারণত যে খাবারগুলো খাই তার মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে আরেকটা অন্যতম খাবার হচ্ছে প্রোটিন।
আমরা যে খাবারগুলো গ্রহণ করি তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে লিপিড। এটাকে যদি আমি সহজ ভাষায় বুঝাই, সহজ ভাষায়, কার্বোহাইড্রেট মানে কি তোমরা কি জানো? কার্বোহাইড্রেট খাবারগুলো উদাহরণ কি কি আছে? ভাত, আলু, ওকে, গম, রাইট। আচ্ছা, কার্বোহাইড্রেট থেকে তোমাদের আরও একটা তথ্য জানতে হবে। এই কার্বোহাইড্রেটকে আর কি নামে ডাকা হয়? বাংলা কি? শর্করা। শর্করা। প্রোটিন বাংলা কি? আমিষ। আমিষ। লিপিড বাংলা কি? চর্বি। বলে না যে চর্বি বা স্নেহ, তাই তো? মানুষ যখন যাকে বেশি স্নেহ করে তাকে তত বেশি তেল দেয়। লিপিড মানে হচ্ছে তেল। সহজ কথা, তেল। কারে তেল দেয়? যাকে যত বেশি স্নেহ করে। আরেক নাম হচ্ছে স্নেহ। এই জিনিসটাকে আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাইতে পারি। সেই উদাহরণটা হচ্ছে এক প্লেট, এক লোকমা, আমি একটা প্লেট নিলাম, সেই প্লেটের মধ্যে প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন। আমি এক প্লেট ভাত নিলাম, সে ভাতটা আমি খাচ্ছি মাংস দিয়ে, এবং মাংসটা রান্না করা হয়েছে তেল দিয়ে। আমি এক লোকমা ভাত নিয়ে, এক টুকরা মাংস নিয়ে খাবারটা খেলাম। আমার মুখে কি কি প্রবেশ করলো? ভাত মানে হচ্ছে কার্বোহাইড্রেট, মাংস মানে হচ্ছে প্রোটিন বা আমিষ, আর মাংসটা রান্না করা হয়েছে তেল দিয়ে, লিপিড বা। আমি এক লোকমা খাবারের মধ্যে এই তিনটে জিনিসই আছে। আমার এই তিনটে জিনিসকে পরিপাক করতে হবে। হোয়াট ইজ পরিপাক? ভাঙা। কতক্ষণ পর্যন্ত ভাঙা? যতক্ষণ না সেটা একদম ক্ষুদ্রতম হয়, অর্থাৎ তারপরে আর ভাঙা যাবে না। এখন আমরা দেখব কার্বোহাইড্রেট বলতে কি বুঝি আমরা। কার্বোহাইড্রেটের নিয়ে আমাদের ফার্স্ট পার্টের 3rd অধ্যায়ে বিস্তারিত লেকচার আছে কার্বোহাইড্রেট নিয়ে। আজকে শুধুমাত্র বোঝার জন্য আমরা জোড়াতালি দিব অল্প সময়ের মধ্যে। জোড়াতালি, কার্বোহাইড্রেট মানে কি? জোড়াতালি, এটা মূল বেসিক না, শুধু মনে রাখার জন্য। মনে রেখো, কার্বোহাইড্রেট হচ্ছে, এই যে আমরা তিনটে জিনিস লিখেছি, এই তিনটে জিনিসই হচ্ছে পলিমার। পলিমার। পলিমার মানে হচ্ছে অনেক বড় হয়। এই যে কার্বোহাইড্রেট, সেও পলিমার। কার পলিমার? দেখো, কার্বোহাইড্রেটগুলো হচ্ছে অনেকগুলো গ্লুকোজ। এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গ্লুকোজ। অনেকগুলো গ্লুকোজ যখন একটা গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ যখন একসাথে যুক্ত হয়, একটার সাথে আরেকটা যুক্ত হতে থাকে, একটার সাথে আরেকটা যুক্ত হতে থাকে, যুক্ত হওয়ার পরে একটা বড় অংশ তৈরি করলো, তখন এই যে বড় অংশটা, এই বড় অংশের নাম হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কার পলিমার? গ্লুকোজের পরিমাণ। কার্বোহাইড্রেট কার পলিমার? আমাকে কে বলতে পারবা এই যে কার্বোহাইড্রেট, তাকে যদি ভাঙা হয়, ভাঙতে 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 সবচেয়ে ক্ষুদ্রতম কি পাওয়া যাবে? গ্লুকোজ পাওয়া যাবে। কীরকম? দেখো, কার্বোহাইড্রেটকে আমি ভেঙে ফেললাম, এগুলো হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ। আমি এখন কার্বোহাইড্রেটকে ভাঙবো। যদি আমি কার্বোহাইড্রেটকে ভাঙতে চাই, এখান থেকে ভাঙবো, কি বের হয়ে যাবে? বাকি আরেকটা লম্বা চেন থাকবে। আবার এখান থেকে ভাঙবো, কী পাওয়া যাবে? আবার একটা লম্বা চেন থাকবে। আবার এখান থেকে ভাঙবো, গ্লুকোজ, লম্বা চেন। ক্লিয়ার? আচ্ছা, প্লিজ, খাদ্যের উপাদান। তাহলে আমাদের খাদ্যের উপাদান কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বাংলা কি? প্লিজ টেল মি। শর্করা। শর্করা। প্রধান এনজাইমটার নাম কি? ও মগা, এনজাইমের নাম আমরা এখনো পড়িই নাই। বাট এই কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা কি পাবো? উৎপন্ন দ্রব্য কি পাবো? গ্লুকোজ। এখন যদি আমি তোমাদেরকে বলি যে কার্বোহাইড্রেট পরিপাক করো, তুমি কতক্ষণ পর্যন্ত কার্বোহাইড্রেটকে পরিপাক চালায় যাবা? যতক্ষণ পর্যন্ত না গ্লুকোজ পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত পরিপাক চালায় যাবা। আমি বললাম যে মুখ গহ্বরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, কিন্তু গ্লুকোজ তৈরি হয় না।
সম্পূর্ণ পরিপাক নাকি আংশিক পরিপাক? তাহলে আমার এই কার্বোহাইড্রেটকে আরও পরে পরিপাকের বাকি আছে, পরে আরও পরিপাক হবে। ওকে, এই হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ পাওয়া যায়। তোমাদেরকে আমি একটা শব্দ শিখাই, সেই শব্দটার নাম হচ্ছে লাইটিক। মনোযোগ দিয়ে দেখো, লাইটিক। লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে। লাইসিস, তোমরা কি জানো লাইসিস শব্দের মানে কি? গলায় ফেলা বা ভাঙা, 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 ভেঙে ফেলা, ভাঙা। এইখানে যে এনজাইমটা আসছে, শোনো শোনো, হে হে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমরা কার্বোহাইড্রেট, বাংলা কি প্লিজ? শর্করা। এবং মনে রাখবা আজকে থেকে যে আমরা যে কার্বোহাইড্রেটগুলোকে খাই, সেই কার্বোহাইড্রেটগুলোর আরেকটি নাম হচ্ছে অ্যামাইলেস। প্লিজ টেল মি, আরেকটা নাম কি? লিখে ফেলো, অ্যামাইলেস। আমরা এই অ্যামাইলেস কি, হোয়াট ইজ অ্যামাইলেজ, হোয়াট ইজ অ্যামাইলোপ্যাকটিন, এগুলো ফার্স্ট পার্টের 3rd অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে অ্যামাইলেস। এখন শোনো শোনো, তোমার কাছে একটা এনজাইম আমি দিলাম, সে এনজাইম খাদ্য পরিপাক করবে, এটা হচ্ছে সে এনজাইম। তাহলে এনজাইম কি পরিপাক করবে? কোন ধরনের খাবার পরিপাক করছে? এই ক্ষেত্রে এসে কার্বোহাইড্রেট কাকে ভাঙছে? ভাঙছে কাকে? শর্করাজাত খাবারকে। তাকে আমরা আর কি নামে ডাকি? অ্যামাইলেজ। ভাঙার ইংরেজি নাম কি? লাইটিক। আমরা কি বলতে পারি যে এই এনজাইমটা কাকে ভাঙে? অ্যামাইলেজকে ভাঙে, যার কারণে এই এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম। বুঝতে পেরেছ? ওকে। তাহলে প্রধান এনজাইম, আমরা প্রধান এনজাইমের কার্বোহাইড্রেট শর্করাকারী যে এনজাইম, সেই এনজাইমকে ডাকনামে কি নামে রাখবো? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম। এখন একটু মনোযোগ দেন। যদি আমি বলি লালা গ্রন্থি থেকে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম বের হয়, এই কথাটাকে আরেকটু সুন্দরভাবে গুছাইকে আমি এভাবে বলতে পারি, লালা গ্রন্থি থেকে অ্যামাইলোলাইটিক এনজাইম খরিত হয়। আমি বললাম সেই এনজাইমটার নাম হচ্ছে টায়ালিন। আমি বললাম এনজাইমটার নাম কি? তাহলে কি আমি এই কথা বলতে পারি টায়ালিন এক ধরনের অ্যামাইলোলাইটিক এনজাইম? বলা যায়? হ্যাঁ, বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা ভাত খেয়েছি, আমাদের কার্বোহাইড্রেট শর্করা পরিপাক হয়ে গেল। তারপর আমরা কি খাই? প্রোটিন। প্রোটিন কার পলিমার? কে বলতে পারো? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট আনসার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে এইটা হচ্ছে প্রোটিন। এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি এক একটা? এই মগা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ওই অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে গেল, যা তৈরি করলো, এটার নাম কি? প্রোটিন। এখন আমাকে বলো, প্রোটিন পরিপাক করলে কি পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিড। তুমি কতক্ষণ পর্যন্ত প্রোটিন পরিপাক করবা? যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ। যখন অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ, পরিপাক শেষ। আর যতক্ষণ না তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা, ততক্ষণ পর্যন্ত এটাকে চালাইতেই থাকবা, চালাইতেই থাকবা, চালাইতেই থাকবা। প্রোটিন পরিপাককারী এনজাইম, এই যে এনজাইম, এই এনজাইমটা প্রোটিন পরিপাক করছে। এই এনজাইমটার নাম কি হবে? কাকে ভাঙছে? কাকে ভাঙছে? প্রোটিনকে ভাঙছে। ভাঙা ইংরেজি নাম কি? লাইসিস বা লাইটিক। তাহলে এই এনজাইমটার নাম কি হবে? প্রোটিওলাইটিক এনজাইম। খাদ্য উপাদান যদি প্রোটিন হয়, তাহলে এর প্রধান এনজাইমের নাম কি? প্রোটিওলাইটিক এনজাইম। লাইটিক এনজাইম। উৎপন্ন দ্রব্যটা কি হবে?
ইয়েস, অ্যামাইনো অ্যাসিড। এখন আমি যদি পরিপাক শোষণের কোনো একটা ধাপে গিয়ে আমার যদি প্রয়োজন অনুভব হয়, আমি বলবো এখানে প্রোটিন পরিপাক করো। কোন ধরনের এনজাইমকে তুমি ডেকে নিয়ে আসবা? প্রোটিওলাইটিক এনজাইম। এখন আমি বললাম যে পেপটন হচ্ছে এমন একটা এনজাইম যে প্রোটিন পরিপাক করে, তাহলে পেপটন কোন জাতের এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। বুঝতে পেরেছো? আমি যদি বললাম একটু পরে কাইমোট্রিপসিন হচ্ছে এমন একটা এনজাইম যে প্রোটিন পরিপাক করে, তাহলে কাইমোট্রিপসিন কোন জাতের এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। লাস্ট আমরা কি খাই? লিপিড, তেল বা চর্বি। লিপিড কি দিয়ে তৈরি হয় তোমরা কি জানো? শোনো, হে হে হা হা। আমাদের এই যে দুনিয়ার মধ্যে যত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আছে, সমস্ত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সৃষ্টি হয় মূলত তেল থেকে। কিভাবে জানো? কিভাবে তেল থেকে সৃষ্টি হয় জানো? ওকে, যখন কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড সৃষ্টি করে, তেল দিয়ে সে সৃষ্টি করে, মানে হচ্ছে তুমি দেখতে খুব সুন্দর, তোমার মতো গুল আলু আমি জীবনও দেখি নাই, তুমি অমায়িক, আমার চোখে তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দরী। এগুলোকে কি বলে বলো তো? তেল। তো তেল দিলে কি সৃষ্টি হয়? জিএফ, গার্লফ্রেন্ড। তেল দিলে গার্লফ্রেন্ড সৃষ্টি হয়। গার্লফ্রেন্ড, জি গার্ল, আর এ হচ্ছে ফ্রেন্ড। এতগুলো ফ্রেন্ড, এটা স্ট্রাকচারটা দেখতে এমন। গার্লফ্রেন্ড মানে হচ্ছে জি এফ, জিতে হচ্ছে গ্লিসারল, আর এফে কি? প্লিজ টেল মি। ফ্যাটি অ্যাসিড। ইয়েস, ফ্যাটি অ্যাসিড। সো যখন তুমি তেলকে ভাঙবা তুমি কি পাবা? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। আমি তোমাকে বললাম তেল পরিপাক করো, লিপিড পরিপাক করো। তুমি কতক্ষণ পর্যন্ত লিপিড পরিপাক করবা? যতক্ষণ পর্যন্ত না তুমি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাচ্ছ। তেলকে আমরা কি নামে রাখছি? লিপিড। এই যে এনজাইমটা, এই এনজাইমটার কাজ হচ্ছে এই তেলকে ভাঙা। এনজাইমের নাম কি হবে? তেল মানে কি? লিপিড। আর লাইটিক মানে কি? ভেঙে ফেলা। সুতরাং এই যে এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। কার উপরে কাজ করছে? লিপিড বা তেল। এনজাইমের নাম কি প্লিজ? লাইপোলাইটিক এনজাইম। আমি যদি কখনো বলি যে এই এনজাইমটা লিপিড পরিপাক করে, তাহলে তোমাদের এনজাইমটা কোন ধরনের এনজাইম হবে? লাইপোলাইটিক এনজাইম। এটা হচ্ছে মাদার। কি পাওয়া যায় লিপিড পরিপাক করলে? কি পাওয়া যায়? গ্লিসারল। লাইপোলাইটিক না, লাইপোলাইটিক। তুমি লিপিড পরিপাক করছো, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। এখন মনে থাকবে এখন এই যে জিনিসটা একদম আমাদের লেকচারের প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম তো আমরা একটা লেকচার নিয়েই ফেললাম এটা ছাড়া, আজকে থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেকচারে আমাদের এই চার্টটা লাগবে। প্রত্যেকটা লেকচারে এই চার্ট ছাড়া আমরা কিছুই বুঝবো না। প্রত্যেকটা লেকচারে এই চার্ট লাগবে। আমরা কি পড়ছিলাম? লালার উপাদান। ওকে, লেটস হ্যাভ এ ব্রেক। তোমাদের কনসেন্ট্রেশন শেষ, আমি দেখে বুঝতেছি আজকে।